নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া প্রস্তুত, চলতি সপ্তাহে রোডম্যাপ প্রকাশ। সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শুরু 24 আগস্ট। আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখছে না ইসি। ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরো পরের ব্যাপার, উদ্বেগ প্রকাশ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। নির্বাচন ঘিরে পুলিশ আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে 27,000-এর বেশি সদস্য নিয়োগ। 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি। বিজিবি হলো 4,469 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা অনেক নতুন র্যাবে নিয়ে আসছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা বিএনপির। সরকারের প্রচ্ছন্ন মদত দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জামায়াত এনসিপির ভিন্ন মত। ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের। প্যানেল ঘোষণা শিবিরের, বামদের কাঠগড়ায় প্রশাসন। পর্যটন স্পট রাংপানি থেকেও পাথর লুট। জৈন্তাপুর সীমান্ত পাড়ি দিয়েও চুরি। ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে চক্রের সদস্যরা। সিলেটের ডিসি পরিবর্তন। ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত অবস্থায় মহানগর এক্সপ্রেসের 5টি বগি বিচ্ছিন্ন। ডাউন লাইনে চললেও আপ লাইনে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ। স্কেজুল বিপর্যয়ে ভোগান্তি। এবং ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক আজ। ক্রিমিয়া ফেরত ও ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে রাজি পুতিন। নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত, অনুমোদন পেলে চলতি সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার হোসেন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি আরও জানান, তরুণদের জন্য আলাদা বুথ রাখার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ দেখছে না ইসি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। এরই মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্সের লক, লাল গালা, অফিসিয়াল সিল সহ 8 ধরনের সামগ্রিক কেনাকাটা শেষ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নির্বাচন সামনে রেখে সোমবার কমিশনের নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব। জানান, নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত, অনুমোদন পেলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি আসছে সেটা আমরা শুনানি 24 আগস্ট থেকে শুরু করবো, 4 দিন একটানা। এই নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো উদ্বেগ প্রকাশ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সচিব জানান, ভোট কেন্দ্র বাড়ছে না। 3000 ভোটারের জন্য থাকবে একটি কেন্দ্র। নতুন 22 রাজনৈতিক দলের তথ্য তদন্ত করতে মাঠ পর্যায়ের চিঠি দেওয়া হয়েছে। ভোট কেন্দ্র সংখ্যা বাড়বে না, যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা পুরুষদের জন্য এটা আছে 500 জনের জন্য একটা বুথ, এটাকে আমরা যদি 600-তে করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। এদিন বিকেলে সিএসসির সঙ্গে বৈঠক শেষে IRI এর আঞ্চলিক পরিচালক জানান, ভোট সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহযোগিতা দিতে চান তারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে পুলিশ আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে 27,000-এর বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি। 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি। বিজিবি হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন, ফায়ার হলো 208 জন, আর কারা হলো 1558 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা অনেক নতুন র্যাবে নিয়ে আসছি। মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো, মব জাস্টিসটা যত কমায় আনা যায়। একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
মৌলবাদ নিয়ে বক্তব্যে আওয়ামী বয়ানের সঙ্গে মিল দেখছেন এনসিপি নেতারা। জামায়াত নেতারা বলছেন মৌলবাদ কোনো গালি নয়, তাদের মতবাদ জনকল্যাণমুখী। এদিকে উগ্রবাদীদের বারবারন্তের পেছনে সরকারের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মনে করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ভোট, নির্বাচন পদ্ধতি, সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। নির্বাচন না হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্টরা, এমন শঙ্কার সঙ্গে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কাও প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। দলটির নেতারা বলছেন, দেশের মানুষ যখন নির্বাচনমুখী তখন কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল শর্তের বেড়াজালে জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র মেতেছে। এতে মৌলবাদ ও চরমপন্থার উত্থান ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। মাস কিলিং হয়েছিল 58-এ, এবং সেই নেতৃত্ব দিয়েছিল আজকে যে দল বেশি লাফালাফি করতো সেই দলের নেতা। তারপরে ভর করে আইয়ুব খান মার্শাল ঘোষণা করেছিল, এবং আজকে সেই পাকিস্তানে এখনো গণতন্ত্র ঠিক মতো কাজ করছে না। বাংলাদেশে এখন একটা সুযোগ এসছে, সেই সুযোগটা যদি বাংলাদেশের মানুষকে থেকে বঞ্চিত করে কিছু দল, সেই দলগুলো মোটামুটিভাবে ধর্মভিত্তিক দল, তো ন্যাচারালি সন্দেহ করা যায় যে তারা এইটা করে গণতন্ত্রকে দীর্ঘায়িত করে এদেশে এরকম কিছু উত্থান করার চেষ্টা করছে। তবে এমন শঙ্কা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর বক্তব্যে আছে ভিন্নতা। নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির নেতারা বলছেন, মৌলবাদ ট্যাগিং আওয়ামী বয়ান, যা দেশের অনেক মানুষের জীবন ধ্বংস করেছে, যার শিকার বিএনপিও। মৌলবাদ বা চরমপন্থা বলে এখানে আসলে এক ধরনের রাজনৈতিক ট্যাগিং আমরা দেখে থাকি। একই সাথে এখানে মৌলবাদ, চরমপন্থা বা ওয়ার অ্যান্ড টেররের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সের কিন্তু ভিকটিম তারেক রহমান নিজেই, এবং সেটা আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা এখানে যে পলিটিক্সটা ফ্যাসিবাদ কায়েম করছেন, সেখানে তার অন্যতম একটা টুল ছিল যে মৌলবাদ, চরমপন্থা বলে সাধারণত এই ধরনের যারা পলিটিক্স করছেন তাদেরকেও দমন করা। সিস্টেমটাই যদি জামায়াত নেতাদের দাবি, তারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। কেউ মৌলবাদকে গালি মনে করলেও তাদের মতবাদ জনকল্যাণমুখী। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। এখন এটাকে কেউ যদি মৌলবাদ নাম দিয়ে এটাকে একটা গালি হিসাবে চালাইতে চায়, এটা তার কাছে গালি হতে পারে। আমি মনে করি মৌলবাদটা কোনো গালি না, এটা মানুষের কল্যাণকামী একটা মতবাদ, কোনো চরমপন্থা। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বলছেন, ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রোপাগান্ডা সামনে আসছে। উগ্রবাদীদের বাড়বাড়ন্তের পেছনে সরকারের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মনে করেন তারা। আবার এখানে একটা জঙ্গিবাদের উত্থান ঘটছে কিনা, চরম একটা ডানপন্থা, দক্ষিণপন্থার উত্থান ঘটছে কিনা, এরকম একটা উদ্বেগ, আশঙ্কা নানা জায়গা থেকে আমরা দেখছি। বাংলাদেশের যে বহুত্ববাদী সমাজ, এই সমাজ কখনো কোনো উগ্রবাদকে কখনো কিন্তু এখানে প্রশ্রয় দেয়নি। তবে এই পরিস্থিতিটা কিছুটা বাড়তে পেরেছে, সরকারের মনে হচ্ছে একটা প্রচ্ছন্ন একটা ছত্রছায়া এসব শক্তির পেছনে কাজ করছে। দেশের বর্তমান সংকট ও শূন্যতা নিরসনে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করে গণতান্ত্রিক শক্তিগুলো। রাজনৈতিক দিক থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে কর্মকর্তাদের অপসারণে ব্যবস্থা নেবে ইসি, এমন আশা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলা কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন তিনি। পিআর দাবিকারীদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে রিজভী বলেন, এই পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয়। ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিতে এমন আশা ব্যক্ত করে বলেন, বিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিযোগ পাল্টা অভিযোগ করছে ছাত্র সংগঠনগুলো। ছাত্রদলের অভিযোগ, মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়া হয়েছে, তৈরি হয়নি লেভেল প্লেইং ফিল্ড। প্রশাসনের বিরুদ্ধে শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ তুলেছেন ইমি মেঘ মোল্লার নেতৃত্বাধীন প্যানেল।
প্রার্থী তালিকা দিয়েছে ছাত্র শিবির। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ। কেন্দ্রীয় সংসদের 565টি এবং হল সংসদ নির্বাচনে 1226টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। নেতারা বলেন, মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা সৃষ্টি করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেল প্রথম দিনেই তাদেরকে বাধা প্রদান করা হলো। আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। একদল শিক্ষার্থী এই ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসে ছাত্র শিবির। সাদিক কায়েমকে ভিপি ও SM ফরহাদকে GS মনোনীত করে 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে সংগঠনটি। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। শিবিরকে 71-এর গণহত্যাকারী ও বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে তাসনিম আফরোজ ইমি ও মেঘমল্লার বসুর নেতৃত্বাধীন বামপন্থী জোট। যদিও পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করে দিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। আমরা দেখতে পাই স্পষ্টভাবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব অবলম্বন করছে। এসে একটা অভিযোগপত্র দিয়ে গেছে, আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি। আমরা কারেক্টলি আইডেন্টিফাই করতে পারিনি, এরকম দুই একটা থাকতে পারে। সেটা ভোটের আগের দিন পর্যন্ত যদি ধরা পড়ে তাদেরকে আমাদের যেই যাচাই বাছাই কমিটি আছে সেখান থেকে বাদ দেওয়ার ব্যবস্থা আছে। চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বাতিল করা হবে প্রার্থিতা। সংগ্রহ করেছে আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থী। এর মধ্যে গুরুতর 2 জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে পোষ্য কোটা পুনর্বহাল সহ 8 দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে অনেকেই অসুস্থ হয়ে পড়লেও এক দফা দাবি আদায়ে অনড় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েন 4 শিক্ষার্থী। এর মধ্যে 2 জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। আন্দোলনকারীদের দাবি 2.5 মাস ধরে আন্দোলন করলেও উদাসীন ভূমিকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমাদের সহযোদ্ধাদের একজন শিক্ষার্থীর যদি কিছু হয় এর জবাব অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের যে আইন এটি যদি তারা কার্যকর করার ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এভাবে অনশন করতে হবে না। যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে চেষ্টা চলছে। মিটিংটা হয়ে গেলে আমাদের এই ল ভেটিং এর যে কাজটা সেটা শেষ হয়ে যাবে। শেষ হলে তারা তাদের এই সংবিধিটা মহামান্যর কাছে পাঠালে এটা গেজেট হয়ে আসবে। অন্যদিকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনকারীদের মতে প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। তাদের সন্তানেরা সব শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এজন্য 5% পোষ্য কোটা পুনর্বহাল, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সহ 8 দফা দাবি জানান। আমাদের সন্তানরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নাই, অন্যান্য প্রতিষ্ঠানের নাই, প্রাতিষ্ঠানিক সুবিধা হইতে বঞ্চিত হচ্ছে, তখন স্থগিতকৃত কর্মসূচি আবার পুনরায় আমরা চালু করেছি। আমাদের সকল প্রকার যে প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো রয়েছে এগুলো দূরীকরণ করার জন্য যে বৈষম্যগুলো রয়েছে এর জন্য আমরা আন্দোলন করছি। দাবি আদায় না হলে আগামীতে পূর্ণ দিবস ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেন বক্তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সিলেটের আরেকটি পর্যটন স্পট রাংপানিতেও পাথর লুটপাট করছে সংঘবদ্ধ চক্র। জয়ন্তাপুর সীমানা পেরিয়ে ভারতে ঢুকেও চুরি করছে চক্রটি। ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে আছে চক্রের সদস্যরা। প্রশাসন বলছে অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। এখান থেকে কোনো পাথর উঠবে না। বছরের পর বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাংপানি পর্যটন এলাকায় চলছে পাথর লুট।
বাংলাদেশের সীমারেখা পেরিয়ে ভারতে ঢুকে সিলেটের জৈন্তাপুরের শ্রীপুরে একটি চক্র পাথর লুট করছে বলে বহুবার অভিযোগ উঠেছে। গত বছর আগস্টে সরকার পতনের পর থেকে দুই দেশের সীমান্ত উত্তপ্ত থাকলেও দৌরাত্ম্য কমেনি চোর চক্রের। তবে সাদা পাথর কাণ্ডের পর আত্মগোপনে চক্রটির সদস্যরা মাঝে মধ্যে বিএসএফ দৌড়ানি দেয়। হ্যাঁ, ইদের বিএসএফ তো চলে আসে, তারা আবার বিএসএফ চলার পরে উপরে উঠে গেলে আবার ওরা যায় নৌকা নিয়ে পাথর নিয়ে আসে। বিএসএফ তো সবসময় বর্ডার থাকে না, রাত করে বেশি থাকে না। কত বছর ধরে অবস্থা এটা তো চলতেছে, আমার বুঝতে পর্যন্ত দেখতেছে 20-30 বছর। পর্যটন এলাকাগুলোতে পাথর চুরি বন্ধে গত কয়েকদিন ধরেই কঠোর অবস্থানে প্রশাসন। রাংপানি এলাকাতেও চলছে অভিযান। পুলিশ বলছে নজরদারি বাড়ানো হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে পুলিশ বাহিনী বলেন, প্রশাসনিক বলেন, যে জটিলতা সৃষ্টি হচ্ছে, আমরা চাচ্ছি যে এই জটিলতাগুলো মুক্ত হোক। নিজে ম্যাজিস্ট্রেট হিসাবে আমাদের এসিলেন্ট এই জায়গায় উপস্থিত আছেন, সেই ব্যাপারে পরবর্তী স্টেপ কি হবে তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী স্টেপ হবে, আইনানুগ ব্যবস্থা হবে, সমস্যা নেই। পর্যটন স্পট থেকে লুট হওয়া প্রায় 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর ফিরিয়ে আনার চেষ্টা করছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। তবে পাথর প্রতিস্থাপন ধীমে তালে চলছে বলে জানান স্থানীয়রা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। সাদা পাথর লুটের ঘটনায় দেশ জুড়ে আলোচনার মধ্যে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে ঢাকায় ফিরিয়ে এনেছে সরকার। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন আলোচিত কর্মকর্তা সারোয়ার আলম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। শের মাহবুব মুরাদ ও সারোয়ার আলম দুজনেই বিসিএস 27 ব্যাচের কর্মকর্তা। সারোয়ার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে আইন উপদেষ্টার একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। তাকে সিলেটের ডিসি করে পাঠিয়ে শের মাহবুবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। রাতের সময় আরো থাকছে। গ্রামের পর গ্রাম পানির নিচে, 4 দশক ধরে জলাবদ্ধতায় নিমজ্জিত ভবদহ। বর্ষায় দুর্ভোগ ছাড়িয়ে যায় সব সীমা। ভিটেমাটি ছেড়ে সড়কের পাশে খুপড়ি ঘরে। প্রকৃতির উপর মানুষের নির্মম আচরণে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা। মাছ রফতানি বাড়ানোর পাশাপাশি সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গবেষণায় জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে প্রাণীজ আমিষের 60% আসে মাছ থেকে। উৎপাদন বাড়াতে সারা দেশে 20 থেকে 25 হাজার মাছের অভয়াশ্রম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধান উপদেষ্টা বলেন, প্রকৃতির ওপর নির্দয় আচরণ আর ব্যবস্থাপনার অভাবে হারিয়ে যাচ্ছে দেশি জাতের মাছ। যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে। এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে, সেটাও আমরা গ্রাহ্য করছি। জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে। নিজস্ব চাহিদা মিটিয়ে মাছ রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গবেষণায় জোর দেন ডক্টর ইউনূস। বিশাল সমুদ্র আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি সম্পদ, আমরা পেয়ে গেছি। এই খাতে বিশাল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনো তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য এবছর 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 2016 সালে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাবি, বিভিন্ন এলাকা থেকে ধরে এনে বাইরে থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
2016 সালের অক্টোবরে গাজীপুরে একটি বাসা ঘিরে জঙ্গি অভিযানে 830 রাউন্ড গুলি ছোড়ে র্যাব, সোয়াট, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহত হন 7 জন। প্রসিকিউশন বলছে দেশের বিভিন্ন এলাকা থেকে 7 তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাইরে থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয় তাদের। ওই ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ করলে প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে নতুন মামলা করেন চিফ প্রসিকিউটর। এ সময় তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুনুর রশিদ সহ 5 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন। পরে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। হত্যার পরে দেখানো হয় যে তারা এখানে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী কাজে সাথে সম্পৃক্ত ছিল। এই ঘটনায় এটিকে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 3 জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তারা সবাই শেখ হাসিনা, কামাল, মামুন সহ জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হত্যা করা হয়েছে, তারপরে লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, ভ্যান থেকে পিকআপ ভ্যানে তোলা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই বর্ণনা দিতে গিয়ে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগ আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। এদিন চাংখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, যারাই সাক্ষীকে ভয়ভীতি দেখাবে তাদের ধরে আনতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঋণের নামে প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর চটপটি দোকান ও 2টি রেস্তোরাঁ দেখিয়ে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 20 জনের বিরুদ্ধে। যশোরের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও হয়েছে মামলা। চট্টগ্রাম নগরীতে চটপটির দোকান ও 2টি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 234 কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগে গেল জানুয়ারিতে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শেষে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এজাহারে বলা হয়েছে, ঋণ গ্রহণ করে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ, তবে প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পকেটে। এ ঘটনায় 20 জনকে আসামি করা হয়েছে। ঋণ হিসাবে 79,96,69,000 টাকা অন্যত্র সরিয়ে এবং তা পরিশোধ না করে এবং সেখান থেকে পরবর্তীতে টাকাগুলো নগদ, পে অর্ডার এবং অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সাবেক এমডি ফিরোজ সহ 21 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এক্সিম ব্যাংক পিএলসি হেড অফিস কর্পোরেট শাখা ঢাকার 857 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ। এদিন 109 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 7 কোটি 35 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 3 আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের। ফিটনেসের উন্নতিতে কঠোর পরিশ্রম টাইগারদের। ঢাকা পর্ব শেষে কাল ক্যাম্প করতে সিলেট যাবে লিটনরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত অবস্থায় ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের 5টি বগি বিচ্ছিন্ন হয়েছে। এতে আপ লাইনে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনটি 5টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর আশুগঞ্জ স্টেশনে ঢোকার মুহূর্তে ট্রেনটি মাঝখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে পেছনের 5টি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে, আর বাকি অংশ থেকে যায় আশুগঞ্জ যাত্রাবাড়ি এলাকায়।
এতে আপলাইনে ঢোকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে ট্রেনের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করতে গিয়ে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়। ডাউন লাইন দিয়ে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল করলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ওই ট্রেনে আমরা যাওয়ার কথা ছিল, ওইটা আমরা মিস করে ফেলছি। আমাদের সাথে কিছু লোক ছিল ওইটাতে আর কি, আর আমরা 4 জন আছি এখন গুদুলিতে যাওয়ার আর কি। ইঞ্জিন সহ 5 কোচ পার্টিং হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে। পিছনের অংশ রাস্তায় পড়েছিল, সামনের অংশ আবার সামনের দিকে চলে গেছে। কর্ণফুলী তালশহরে আটকা ছিল, কর্ণফুলীর ইঞ্জিন দিয়ে বাকি সেকশন ক্লিয়ার করার জন্য গেছে। জয়ন্তীকে আমার এনে বসা ছিল, এখন সিঙ্গেল লাইন ওয়ার করে জয়ন্তীকে ঢাকার দিকে চালিয়ে দিয়েছে। 4 দশক ধরে জলাবদ্ধতায় নিমজ্জিত যশোরের ভবদহ। গ্রামের পর গ্রাম পানির নিচে, বর্ষায় ঘরে থাকার আর কোনো উপায় থাকে না। সড়কের পাশে খুপড়ে ঘর বানিয়ে কোনো রকম দিন যাপন করেন বাসিন্দারা। এবারের বর্ষাও সীমাহীন দুর্ভোগ নিয়ে এসেছে ভবদহে। যশোর থেকে আরো জানাচ্ছেন রিপোর্টার আলামিন তুষার। আমার পেছনে যশোর আর সামনের দিকে সাতক্ষীরা। এখানে আমরা অবস্থান করছি কেশবপুরে। এই যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন, সেই মহাসড়কটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দুই পাশে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মহাসড়কের দুই পাশ ধরে বিভিন্নভাবে তাঁবুর মতো করে আসলে মানুষজন বসবাস করছেন। পুরোটা সময় জুড়ে তাদেরকে একটা অনিশ্চয়তার মধ্যে রাখতে হচ্ছে, জীবন শঙ্কার মধ্যে যেতে হচ্ছে। কেননা একদম সড়কের পাশ দিয়ে বড় বড় বাস চলছে, ট্রাক চলছে, বড় বড় লরি পর্যন্ত আমরা চলতে দেখেছি। জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করতে হচ্ছে। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে সড়ক দুর্ঘটনার মধ্যেও কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে এবং সেই সংখ্যা নিয়ে তাদেরকে থাকতে হচ্ছে। এছাড়া রান্না বান্না থেকে শুরু করে এখানকার দৈনন্দিন যে কাজ, একদম বাসন কোসন মাজা থেকে শুরু করে সব কিছু তাদের আসলে রাস্তায় করতে হচ্ছে। প্রায় 350 পরিবার কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে তাদের কাছে কোনো ধরনের ত্রাণ বা সরকারি সহায়তা, বেসরকারি কোনো ধরনের সহায়তা কিন্তু আসেনি। অনেকেই কিন্তু চর্মরোগে আক্রান্ত হয়েছেন, এরকম তথ্যও কিন্তু আমাদেরকে বলছিলেন। কেউ কেউ বলছিলেন কারো হাঁটু পানি, কারো পাতা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মাজা পর্যন্ত। এমন অবস্থায় কিন্তু তাদেরকে বাধ্য হয়ে তাদের জায়গা থেকে বেরিয়ে এসে এখানে অবস্থান নিতে হয়েছে, ভিটে মাটি ছেড়ে এখানে আসতে হয়েছে। যেই দুটি গ্রামের কথা আসলে বলা হচ্ছে, সেই দুটি গ্রামের নাম যদি আমি বলি, একটি হচ্ছে মধ্যকুল, আরেকটি হচ্ছে হাবাসপুর। এই দুই গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তাদের বেশিরভাগকে কিন্তু এখানে আসতে হয়েছে। তাদের এই যে অবস্থান, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভবদহের যারা রয়েছেন তাদেরকে ঠিক কতটা কষ্টের মধ্য দিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে। ভবদহ থেকে আলামিন তুষার, সময় সংবাদ, যশোর। এবার আবহাওয়ার খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 57, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 74%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 87। রাজশাহী বিভাগে বায়ুর মান 58, যেটি সন্তোষজনক। আর্দ্রতা 79। সিলেট বিভাগে বায়ুর মান 122, যা সহনীয়। বাতাসের আর্দ্রতা 65%। খুলনা বিভাগের বায়ুমান 66, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 83। বরিশাল বিভাগে বায়ুর মান 58, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 80। রংপুর বিভাগের বায়ুর মান 66, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 71। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 59, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 75%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকায় 57 আর সবচেয়ে খারাপ সিলেটে 122। দেশের বাইরের খবর। হোয়াইট হাউসে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। থাকবেন ইউরোপের নেতারাও। বৈঠকের আগে ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে ক্রিমিয়া ফেরত ও নেইটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে। শান্তি প্রতিষ্ঠায় কিয়েভকে মানতে হবে পুতিনের কিছু শর্ত। এদিকে ইউক্রেনের শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি বলে জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত। এরই মধ্যে রুশ হামলায় ইউক্রেনে 5 জন নিহত ও 19 জন আহত হয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম দফার বিতর্কিত বৈঠকের পর সোমবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এবার জেলেনস্কি একা নন, তার সঙ্গে থাকবেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। বৈঠক কেন্দ্র করে ইউরোপীয় নেতাদের আহ্বান, যুদ্ধবন্ধের চুক্তিতে যেন ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়। এমন পরিস্থিতির মধ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে বৈঠকের আগেই একের পর এক হুঁশিয়ারি ছুড়ে যাচ্ছেন ট্রাম্প। স্থানীয় সময় রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, জেলেনস্কি চাইলে এখনই যুদ্ধ বন্ধ করা সম্ভব, তবে তাকে পুতিনের কিছু শর্তে রাজি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জানান, কোনো মূল্যেই ক্রিমিয়ার মালিকানা ফিরে পাবে না ইউক্রেন, এমনকি দেশটি ন্যাটোর সদস্যপদ পাবে না বলেও স্পষ্ট করেন ট্রাম্প। তবে ক্রিমিয়ার মালিকানা রাশিয়ার কাছে দেওয়ার প্রস্তাব আগেই নাকচ করে দিয়েছে কিয়েভ। দেশের সার্বভৌমত্ব নিয়ে দখলদারদের সঙ্গে আপোষে যেতে রাজি নন জেলেনস্কি। বলেন, ক্রিমিয়া কখনোই রাশিয়ার হওয়ার কথা ছিল না, জোরপূর্বক তা দখলে নেওয়া হয়েছে। এদিকে যুদ্ধবন্ধের আলোচনার মধ্য দিয়েও থেমেনি রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় রোববার ইউক্রেনের খার্কিভে একটি আবাসিক এলাকায় হামলা চালায় রাশিয়া। এতে শিশু সহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। প্রথম ধাপের নির্বাচন হবে আগামী 28 ডিসেম্বর। সোমবার এক বিবৃতিতে দেশটির নির্বাচন কমিশনে তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এবার কয়েক ধাপে নির্বাচন হবে, পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে। 2021 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অং সান সুচির সরকারকে উৎখাত করা হয়। এরপর থেকেই দেশটি সংঘাতে নিমজ্জিত। তীব্র গৃহযুদ্ধে জর্জরিত দেশটির অনেক অংশ এখনও সেনাদের নিয়ন্ত্রণের বাইরে আছে। এর মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রহসন বলে আখ্যা দিয়েছেন। খবর, এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরমেন্স ও প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী জাকের আলী অনেক। গেল এক বছর ধরে ফিটনেসের উন্নতিতে কঠোর পরিশ্রম করেছেন ক্রিকেটাররা। ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে বলে মনে করেন তিনি। ব্যাটারের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন কাজ করাচ্ছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। চেষ্টা করছেন শিষ্যদের শটের রেঞ্জ বাড়াতে। ফিটনেস ও স্কিলস ক্যাম্পের ঢাকা পর্ব শেষে কাল সিলেটে যাচ্ছে টাইগাররা। এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। কখনোই এশিয়া কাপের শিরোপা স্পর্শ করতে না পারা বাংলাদেশ ক্রিকেট দল এবার বদলে ফেলবে ইতিহাস। অন্তত জাকের লিটনরা স্বপ্ন দেখছেন তেমনই। ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে। যদিও বাস্তবতা কঠিন। টি-20তে 194 ম্যাচ খেলে 114টাতেই হেরেছে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ 2 সিরিজ জয় থেকে টি-20 ফরম্যাটের এশিয়া কাপের আগে প্রেরণা খুঁজে নিচ্ছে টাইগাররা। প্রস্তুতি নিয়েও তৃপ্ত দল। মিরপুর স্টেডিয়ামে টানা ফিটনেস ও স্কিল ক্যাম্প করেছেন ক্রিকেটাররা। ফিটনেসের হার্ড ট্রেনিং নিয়ে এবার আলোচনা হয়েছে বেশ। নেথান আসার পর থেকে তো আমাদের ওইরকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে। হয়তো আপনারা খুব ক্লোজলি দেখছেন, হয়তো দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এটা সেটা, বাট আমরা তো 1 বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি। সম্প্রতি কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন নন্দিত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তার প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে ট্রেনিং সহ বিভিন্ন আইডিয়া মনে ধরেছে ক্রিকেটারদের। কারো সুইং বেসবল টাইপ, কারো সুইং গলফ টাইপ, তো এটা ডিপেন্ড করে কে কোনটা নিবে। আসলে ও আসার পরেই বলছে, আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি, মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না। যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 4-5 মিটার ইমপ্রুভ করা যায়, টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই। ঢাকা পর্ব শেষে এবার শুরু হবে এশিয়া কাপ ক্যাম্পের সিলেট পর্ব। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে লাক্কাতুরায় নেদারল্যান্ডসের বিপক্ষে 3 টি-20 দিয়ে ম্যাচ প্র্যাকটিসও সেরে নেবে টাইগাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন কর্মপরিকল্পনার খসড়া প্রস্তুত। চলতি সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করবে ইসি। পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীতে 27,000-এর বেশি সদস্য নিয়োগ।
নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা বিএনপির। সরকারের প্রচ্ছন্ন মদত দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জামাত এনসিপির ভিন্ন মত। এবং ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের। প্যানেল ঘোষণা শিবিরের বামদের কাজ করে প্রশাসন। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।